একটি সুন্দর ক্যারিয়ার সবার একটি সুন্দর স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কানাডাতে যারা আসেন, অনেকগুলো ক্যাটাগরির ব্যক্তিরা কানাডাতে এন্ট্রি করেন। এর মধ্যে রয়েছে ভিজিটর, ওয়ার্কার, স্টুডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার। তো ভিজিটর হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করেন তাদের মধ্যে বেশিরভাগই আসেন শুধু ঘোরার জন্যে। গুটি কয়েক বা একটা পোর্শন আছে যারা এখানে অল্টারনেটিভ ওয়েতে তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের আলোকে জব খোঁজেন। স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি জব খোঁজেন, পরবর্তীতে জব খোঁজেন। যারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করেন তাদের মেজরিটি কিন্তু বেকার হিসেবে বা জবলেস হিসেবে এন্ট্রি করেন। এরপরে যারা ওয়ার্কার হিসেবে আছেন তাদের হয়তো বা 2 বছর বা 1 বছর ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে, পরবর্তীতে নতুন করে আবার জব খোঁজার বিষয় আছে। মোট কথা অনেকগুলো ব্যক্তির একটা ফোকাস থাকে একটি ভালো জব পাওয়ার। তো এই বিষয়গুলিকে ফোকাস করে আমাদের আজকের আলোচনাটি সাজানো। পুরো আলোচনাটি আপনারা শুনবেন, বুঝবেন, ভালো থাকবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো নতুন বা নিউ কামার হিসেবে যারা এন্ট্রি করে তাদের জন্য প্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে ট্রানজিশন ইজ ফাইন্ডিং এ জব ইন কানাডা। তো আপনার এই জব সার্চ জার্নিটি খুব সহজ একটি বিষয় না, বিশেষ করে কানাডার মতো কান্ট্রিতে। কারণ আপনি যখন নিজের দেশে ছিলেন সেখানে কম্পিটিটর কিন্তু শুধু আপনার দেশের সিটিজেনরা, কিন্তু আপনি যখন কানাডাতে আসবেন তখন আপনার কম্পিটিটর সারা ওয়ার্ল্ড থেকে যারা এসেছে আপনার মতো অনেকেই, তারা সবাই কিন্তু আপনার কম্পিটিটর। সুতরাং এখানে তুলনামূলক ভালো করার জন্যে কিংবা আপনার একই ধরনের যোগ্যতা নিয়ে অনেকেই আছেন, কিন্তু যারা সচেতন তারা এখানে খুব সহজেই তাদের নিজের ক্যারিয়ারটা গড়তে পারবে, বিল্ড আপ করতে পারবে। একটি পরিসংখ্যানে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা কানাডার রিয়েল পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স কানাডার একটি তথ্য। সেটা হলো কানাডাতে আসার জন্য নিজের দেশ থেকে কানাডাতে ঢোকার আগে যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে, সোশ্যাল মিডিয়ার তো অনেকগুলো পার্ট আছে, শুধুমাত্র ফেসবুকই সোশ্যাল মিডিয়ার মধ্যে না, সেটা আপনারা জানেন। তো সেগুলো যারা ব্যবহার করেছে আগে থেকেই তারা এখানে একটি ভালো জবের ব্যবস্থা করতে পেরেছে তাদের প্রিভিয়াস জবের এক্সপিরিয়েন্সের আলোকে। কিন্তু যারা এই ধরনের ঘাটাঘাটি করেনি, একদম নতুন এখানে এন্ট্রি করেছেন, এরপরে নতুন করে সব কিছু শুরু করেছেন, তারা কিন্তু তাদের সাথে রিলেটেড জবগুলো খুঁজে পেতে কষ্ট পেয়েছেন। অনেকে হয়তো বা অড জব দিয়ে শুরু করেছেন, এখানে তাদের নেটওয়ার্কিংটা সেভাবে গড়ে ওঠেনি আগে থেকে। তো যাই হোক, আনুষঙ্গিক কথা এখানে বলার চেয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরগুলো নিয়ে কথা বলবো। তো এখানে জব খোঁজার ক্ষেত্রে বা জব পাওয়ার ক্ষেত্রে মৌলিক কয়েকটি দিক নির্দেশনা রয়েছে এবং এই দিক নির্দেশনার আলোকে পরবর্তীতে আমরা ব্যাখ্যামূলক কিছু আলোচনা করব। সেই সাথে কিছু এক্সট্রা গাইডলাইন পাবেন আজকের আলোচনায়। হোয়াট উইল আই লার্ন, আপনার কি কি বিষয়ে এখানে খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে ডিসকভার দি ফান্ডামেন্টালস অফ এ সাকসেসফুল জব সার্চ অ্যাজ এ নিউ কামার ইন কানাডা অ্যান্ড লার্ন হোয়ার টু বিগিন। 2 নম্বর, learn about the importance of research and networking in your job search and gain value tips on how to extend your network and make meaningful connections. 3 number, gain insights on building a strong resume that highlights your skills and work experience effectively. 4 number point, learn how to build your personal brand and create a positive online presence which can help increase your visibility and credibility to potential employers. 5 number is a guideline, সেটা হচ্ছে understand the ins and outs of virtual interviewing and learn about strategies for impressing potential employers in online meetings. তো এখানে আগের 5টি গাইডলাইনে জাস্ট স্পেসিফিক কিছু দিক নির্দেশনা সেখানে আপনারা পেলেন। এবার আমরা একটু ব্যাখ্যায় আসতে চাই এখানে। তো শুরুতেই যেটি রয়েছে, আপনার কানাডাতে একটি জব পাওয়ার ক্ষেত্রে যে কোনো লেভেল থেকে আপনি শুরু করুন না কেন, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করার পরে সেখান থেকে শুরু করেন, অথবা আপনি স্টুডেন্ট হিসেবে স্টুডেন্টশিপের পাশাপাশি পার্ট টাইম যে জব অথবা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যে চেষ্টা, সেখানে তো আপনাকে জব খুঁজে নিতে হবে। ওয়ার্কার ভাইয়েরা যারা আগের জব করেছেন নতুন করে জব খুঁজতেছেন, কারণ আপনার আগের জবটি হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে। ভিজিটর হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করেছেন, চেষ্টা করতেছেন কিছু একটি করার। অনেক ভাই বোনরা শুনতেছেন কানাডাতে এখন এন্ট্রি করেননি, কানাডাতে আসবেন, কিন্তু কানাডার জবের এই নিউজটি দেখে, এই চ্যানেলের থাম্বনেলটি দেখে তারা বসে আছেন আলোচনাটি শোনার জন্য। তাদের জন্যও কিছু টিপস এখানে দরকার। সবার জন্যে প্রথমে যে বিষয়টি এমপ্লয়ারের দৃষ্টি আকর্ষণ করবে, মোরালেস সবাই জানেন, সেটি হচ্ছে রিজুমি। একটি কানাডিয়ান স্টাইলের রিজুমি আপনাকে তৈরি করতে হবে।
কানাডিয়ান স্টাইল রেজুমি কীভাবে তৈরি করতে হয় জাস্ট গুগল করলে বিষয়টি আপনি বুঝতে পারবেন। অনেক বেশি কালারফুল, অনেক বেশি ডেকোরেশন এখানে প্রয়োজন হয় না। জাস্ট 2 পাতার একটি রেজুমি আপনার স্পেসিফিক তথ্যগুলিকে তুলে ধরার মাধ্যমে আপনি তৈরি করতে পারেন এবং সেটি দিয়ে আপনি জব খোঁজার জন্য, জব পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করতে পারেন। এখানে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আমি একটু পড়তে চাই। One of the important step is landing a job in Canada is preparing a resume that aligns with Canadian style. তো যে Canadian স্টাইলের কথা তো আমি অলরেডি বললাম আপনাদেরকে। Canadian resume typically highlight relevant skills, education, work experience. তো এখানে হাইলাইট করবেন কোন বিষয়গুলোকে? প্রকৃতপক্ষে আপনার যে স্কিলসগুলো রয়েছে, আপনি যে দেশে ছিলেন সে দেশের স্কিলসগুলো। স্টুডেন্টরা যারা একদম নতুন ঢুকেছেন কানাডাতে বা ঢুকতে যাচ্ছেন, তারা তো বলতে পারেন ভাই আমার কি স্কিলস, আমি তো স্টুডেন্ট হিসেবেই ছিলাম। তো স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি আরও অনেক ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, সেগুলোই তাদের ওই সময়ের জন্য স্কিলস। আর যাদের আগের এক্সপিরিয়েন্স রয়েছে কিংবা যারা অনেক বছর পড়াশোনা করে নতুন করে হয়তো মাস্টার্স প্রোগ্রামে আসতেছেন, তাদের তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে। তো তিনি যে বিষয়ে এক্সপার্টাইজ রয়েছে সেই বিষয়গুলি তিনি হাইলাইট করবেন। প্রিভিয়াস এডুকেশন, লাস্ট এডুকেশন যেটি রয়েছে সেটার অ্যাসেসমেন্ট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যার যতটুকু রয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরবেন। ইভেন স্টুডেন্ট ভাই বোনদের অনেক সময় আপনার অনেক ধরনের ভলান্টারি এক্সপিরিয়েন্স থাকে, এই ভলান্টারি এক্সপিরিয়েন্সগুলো এখানে আপনারা মেনশন করতে পারেন। তো এখানে ফোকাসিং পয়েন্টগুলো চলে গেল রিজুমির জন্যে। টেক দি টাইম নিডেড to carefully adapt your resume to each job listing, keeping it relevant to the position being hired. তো আপনি দেখবেন যে কাছাকাছি পর্যায়ে অনেক ধরনের জবের জন্য আপনি আবেদন করতেছেন, সেই ক্ষেত্রে জবের অবস্থা বুঝে আপনার রেজুমিটা আপনি একটু কারেকশন করে নেবেন। এখন রেজুমি সব জায়গায় থ্রো না করে যেটার যে ধরনের পজিশন সেটার আলোকে একটু ডেকোরেট করে নেবেন, একটু সাজিয়ে নেবেন তথ্যগুলোকে, যাতে তাদের ডেসক্রিপশন, এখানে প্রত্যেকটা জবেতে একটা জব ডেসক্রিপশন থাকে, সেটার সাথে মিলিয়ে আপনার যে অভিজ্ঞতা রয়েছে যতটুকু যা রয়েছে সেটিকে আপনি একটু সাজানোর চেষ্টা করবেন। বি শিওর টু এমফাসাইজ অ্যাচিভমেন্টস অ্যান্ড কোয়ালিফিকেশনস that are aligned with the job description and highlight your ট্রান্সফারেবল স্কিলস, যেটা আমি বললাম আর কি, যে আপনি যে জবের জন্য আবেদন করতেছেন সেটার যে ডিসক্রিপশন এবং সেটাকে কীভাবে আপনি কমপ্লিট করতে পারেন, অ্যাকমপ্লাইশ আপনার সেটি কি সম্পূর্ণ করার দক্ষতা আপনার কতটুকু, সেই বিষয়গুলো আপনার ট্রান্সফারেবল স্কিলসগুলো কতখানি আছে অলরেডি, সেই বিষয়গুলোকে ফোকাস করে আপনার রিজুমিটাকে সাজাবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা আলাদা করে এই বিষয়গুলোকে ফোকাস করবেন। Also make sure your resume is written in a clear, easily readable style. By taking time to learn job seeker best practice and employer exceptions in Canada, you will improve your chances of securing a job interview and getting hired. তো আপনার ইন্টারভিউ কল পাওয়ার জন্যে সবার প্রথমে এই রেজুমিটাকে ঠিক করতে হবে এবং আপনি অতিরঞ্জিত কোনো তথ্য দিবেন না। দেখা গেল যে আপনি নিজের তথ্যগুলোকে ফোকাস করার জন্য যেটা পারেন না সেটাকেও হাইলাইট করছেন, ইন্টারভিউতে জিজ্ঞেস করলেও আপনি আপনার ব্যাপারে তাদের একটা ব্যাড আইডিয়া হবে শুরুতেই। সুতরাং আপনার প্রকৃতপক্ষে যতটুকু আপনার আছে সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করুন। আরও যদি আমি উদাহরণ দিই, ধরুন আপনার নতুন একদম ব্র্যান্ড নিউ কোনো কাপড় নেই, আপনার পুরাতন কাপড় আছে, আপনি নতুন অন্যর কাপড় ধার না করে, যেটি আপনার কাপড় না সেটি না, আপনার যে কাপড় অলরেডি পুরাতন কাপড় আছে সেটিকে একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আপনি পরে থাকুন, অন্ততপক্ষে আপনার ব্যাপারে ধারণাটা তাহলে ক্লিয়ার থাকবে। স্টার্ট নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং না, আপনি কানাডাতে এন্ট্রি করার পরে এখানে অনেক ধরনের হেল্প পাবেন ফ্রি অফ কস্টে, যেগুলো আপনার কমিউনিটিতে আপনাকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সেখানে আপনি একটি নেটওয়ার্কিং গড়ে তুলুন, আপনার যতটুকু যা আছে সেটার আলোকে আপনার সাথে রিলেটেড কারা কারা আছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করুন। তো এখানে যে গাইডলাইনগুলো লেখা সেটা একটু পড়ি। ইট ইজ গুড আইডিয়া টু কানেক্ট উইথ এক্সপিরিয়েন্স প্রফেশনালস উইথ ইউর ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রি অর্থাৎ যে সেক্টরে আপনি দক্ষ সেই সেক্টরের প্রফেশনালসদের সাথে আপনার নেটওয়ার্কটা গড়ে তোলাটা খুবই জরুরি। ইউ ক্যান ডু দিস থ্রো নেটওয়ার্কিং ইভেন্টস, অনলাইন প্ল্যাটফর্মস অ্যান্ড ইভেন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস। তো এখানে তিনটি বিষয় এখানে ফোকাস করা হয়েছে। একটু হলো নেটওয়ার্কিংয়ের জন্য বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে, সেই ইভেন্টগুলোতে যাওয়া। অনলাইন প্ল্যাটফর্ম তো যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন, লিঙ্কডইন, এরপরে আপনার ইনস্টাগ্রাম থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত রয়েছে। এরপরে আপনার
রিলেটেড ইন্ডাস্ট্রিজ যে সমস্ত অ্যাসোসিয়েশন রয়েছে সেগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। চান্সেস আর someone you meet may have a lead to a great job or be able to introduce you to someone who can help further your career. Networking also helps you to keep up with latest employment trends and developments. Through networking with people inside and outside your community, you can make new friends, gain valuable insights, and sometimes even learn about hidden job opportunities that suit your skill and interest. তো রিজুমি বিষয়টাই তো একটা মেজর ফ্যাক্টর গেল, নেটওয়ার্কিংটাও কিন্তু একটা অনেক মেজর একটি ফ্যাক্টর। একটি ইনসাইড কানাডা, আউটসাইড কানাডা, আপনার নিজস্ব কমিউনিটি, যে কমিউনিটিতে আপনি এসেছেন অথবা যারা বাহির থেকে শুনতেছেন, তারা যদি বিভিন্ন কমিউনিটির সাথে যোগাযোগ রাখেন, তার দেশের যে সমস্ত ভাই ব্রাদাররা কানাডাতে আছেন তাদের সাথে যোগাযোগ রাখেন। অনেকের মন মানসিকতা ভালো, সবাই এই ধরনের হেল্প করতে চায় না, সবাই ব্যস্ত। যারা হেল্প করতে চায় বা এই ধরনের বিভিন্ন গ্রুপ আছে সেগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন, চেষ্টা করতে পারেন, এখানে ফ্রি হেল্প পেতে পারেন। ইউটিলাইজ এমপ্লয়মেন্ট সার্ভিস, জব সাইটস অ্যান্ড জব ফেয়ার্স। তো এখানে একটি বিষয় বলে রাখি শুরুতে, সেটা হচ্ছে কানাডা গভর্নমেন্টের উদ্যোগে কিন্তু ফ্রি জব, অনেকগুলো সুযোগ রয়েছে, অনেকগুলো ফ্রি সার্ভিসের অপরচুনিটি থাকে। আমরা একটি লিঙ্ক এখানে প্রোভাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই বিষয়টি আর শুরুতে বললাম কারণ এটা একটা গ্রেট অপরচুনিটি, এই সোর্সগুলোকে কাজে লাগাতে পারেন। টেক অ্যাডভান্টেজ অফ ভ্যারিয়াস রিসোর্সেস অ্যাভেলেবল টু জব সিকার্স ইন কানাডা। ইট ইজ গুড আইডিয়া টু রেজিস্টার অ্যান্ড টেক অ্যাডভান্টেজেস of free employment services provided by the Government of Canada. This service helps you connect with employers and also provides a broad listing of job opportunities across the country. You can also explore popular job sites where employers actively search for candidates. তো ইউজুয়ালি আপনারা জানেন যে indeed.ca, glassdoor.ca, monster.ca এই সমস্ত পোর্টালে, বিশেষ করে indeed.ca-তে যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তাদের জন্য বলতেছি, অনেক সময় এলএমআই কমপ্লিট করা কিছু জব পাওয়া যায় যেগুলোতে অলরেডি এলএমআই কমপ্লিট করা আছে। শুধু সেই পজিশনে আপনার যদি সেই পজিশনের লোক আপনি হন, সরাসরি আবেদন করে তাদের কাছ থেকে এমপ্লয়মেন্ট লেটারটা, এলএমআই লেটারটা নিয়ে আপনি এখানে আবেদন করতে পারেন। যারা ইনসাইড কানাডাতে রয়েছেন তাদের তো অনেকগুলো অপরচুনিটি রয়েছে, এই অনলাইন পোর্টালগুলো আপনি কাজে লাগাতে পারেন। আর যেটা বললাম যে গভর্নমেন্টের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগাবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব, আপনার চেষ্টা করবেন। ইউ ক্যান অলসো এক্সপ্লোর পপুলার জব সাইটস হোয়ার এমপ্লয়ার অ্যাক্টিভলি সার্চ ফর ক্যান্ডিডেটস and be sure to also attend job fairs both virtually and in person to connect directly with employers and learn about job openings. These platforms can significantly expand your reach and increase your chances of finding suitable employment. 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে গেট ইউর ক্রিডেন্সিয়ালস অ্যাসেসড। আপনারা ইসিএ বা এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টের কথা শুনেছেন। তো এখানে আজকে এই ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টটা এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট না, এটা হচ্ছে জব ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট। তবে আপনার প্রিভিয়াসলি যদি জব থেকে থাকে, এডুকেশন তো অবশ্যই আছে মোরলেস, আপনার যদি পড়াশোনার ইভ্যালুয়েশনটা থাকে, ইসিএটা থাকে, পাশাপাশি আপনি যে জবটা করেছেন আপনার দেশে অথবা আপনার অন্য কোনো মাধ্যমে আপনার যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোকে যদি অ্যাসেসমেন্ট করে নেন তাহলে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আমি বিষয়টি আরও একটু খোলসা করি। আপনারা সবাই ইসিএর কথা নাম শুনেছেন। WES ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস থেকে সবচেয়ে বেশি ইসিএ করা হয়, এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট। তার মানে আপনি যে ডিগ্রিটা অর্জন করেছেন সেই ডিগ্রিটা আপনার দেশের যে ইউনিভার্সিটি থেকে আপনি নিয়েছেন, হয়তো সেখানে সেটি আপনি মাস্টার্স ডিগ্রি নিয়েছেন, কিন্তু কানাডাতে সেই কানাডার এডুকেশনাল ভ্যালু অনুযায়ী সেটি হয়তো কানাডাতে মাস্টার্স ইকুইভ্যালেন্ট না, সেটা হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রি। তো সেটাকে অ্যাসেস করে তারা একটি সার্টিফিকেট দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট। এখন দেখা গেল আপনি মাস্টার্স কমপ্লিট করে আপনার দেশে অলরেডি 5 বছরে জব করেছেন এইচআর ডিপার্টমেন্টে। তো আপনি কি কি জব সম্পন্ন করেছেন, আপনার যে প্রিভিয়াস জবের ডিসক্রিপশন, জব অ্যাকমপ্লিশমেন্ট, এগুলো সহ আপনি একটু লেটার কমপ্লিট করে আপনি যখন এই যে একটি প্রতিষ্ঠানের নাম দেখতেছেন, কানাডিয়ান ইনফরমেশন সেন্টার ফর ইন্টারন্যাশনাল ক্রিডেন্সিয়ালস, তো তারা কী করে, এরা হচ্ছে আপনার এডুকেশনের অ্যাসেসমেন্ট করেন। এরা আপনার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেটাকে তারা যাচাই বাছাই করে তারা একটা সার্টিফিকেট দেবে যে আপনি আপনার দেশে 5 বছরের চাকরির অভিজ্ঞতা যেটা, সেটা অ্যাকচুয়ালি ক্যানাডিয়ান ইকুইভ্যালেন্টে 3 বছর বা 2 বছরের এইচআর এক্সিকিউটিভ পদের ইকুইভ্যালেন্ট।
তো এই যে আপনি একটা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স আপনার একটা সার্টিফিকেট হয়ে গেল, সেটি পরবর্তী সময় আপনার ওই ক্যানাডিয়ান এডুকেশনের জন্য এডুকেশন ইসিএ, আবার আপনার জবের জন্য জবের আপনার ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট হলো। এই দুইটা দিয়ে যখন আপনি এই জব মার্কেটে চলে আসবেন, তখন এমপ্লয়াররা অবশ্যই আপনাকে আপনার প্রতি একটা আলাদা গুরুত্ব দিবে এবং এই বিষয়গুলো আপনার রিজুমিতে অবশ্যই আপনার তুলে ধরতে হবে। তো এই ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টের বিষয়টা চলে আসছে। এখানে যে বিষয়গুলো আছে আমি একটু পড়ি। অ্যাজ এ নিউ ক্যানাডিয়ান, ইন সাম কেসেস you may need to validate your qualifications and credentials in order to be hired for a job in Canada. Be sure to check if your professional qualifications are recognized through organizations like the Canadian Information Center for International Credentials. তো যে কথাগুলো বলেছি সেগুলোই এখানে মোরলেস এখানে উল্লেখ করা হয়েছে। 5 নম্বর যে বিষয়টি এখানে, ইনহ্যান্স ইউর রিজুমি থ্রো অ্যাক্রেডিটেশন অ্যান্ড ভলান্টারি। তো এই পয়েন্টটা কিন্তু এই সেক্টরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মধ্যে, কারণ আপনি রেজুমি দিলেন, অন্য সবগুলো থাকলো, আপনার প্রতি আলাদা যে দৃষ্টি এখানে একজন এমপ্লয়ার দিবে, সেটার জন্য আপনি কিছু করতে পারেন, সেই বিষয়গুলো এখানে সেইগুলোর গাইডলাইন আপনি এখানে পাবেন। বিশেষ করে আপনি ভিজিটর হিসেবে আসুন, ভিজিটর হিসেবে এসে আপনারা অনেকেই আমাদের চ্যানেলে যারা নিয়মিত শ্রোতা, তাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে ভিজিটর হিসেবে কানাডাতে এসে তারা এখানে একটি জব করবেন। অনেকে প্রশ্ন করেন, ভাই জব এখানে কিভাবে পাবো? রিসেন্ট টাইমে অনেকে এই ধরনের প্রশ্ন করেছেন। সে ভাইয়েরা শুনে থাকলে এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হবে। সেটা হলো যে এখানে কানাডাতে যদি ভিসা হয় আপনাদের, চলে আসলেন, এসে আপনার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের রিলেটেড আপনি একটি কোর্স কানাডাতে এসে কমপ্লিট করুন, সার্টিফিকেশন কোর্স। এগুলোতে খুব বেশি খরচ হয় তা কিন্তু না, $300, $400, $500 এরকম একটি খরচ দিয়ে 3 মাসের বা 6 মাসের একটি কোর্স করুন। তো আপনার যে আগের এই অভিজ্ঞতা রয়েছে এবং এখানকার যে কোর্স করলেন, এই শর্ট কোর্স করার পরে কোর্স করতে করতেই দেখবেন যে আপনি অনেকগুলো এমপ্লয়ারের খোঁজ পেয়ে যাবেন এবং এমপ্লয়াররা যখন দেখবে যে আপনি কানাডার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্যে অলরেডি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন, তখন আপনার জন্যে আপনার প্রিভিয়াস অভিজ্ঞতার আলোকেই সেই ট্রেডে সেই রিলেটেড জবগুলো খুঁজে পেতে সহযোগিতা করবে। অথবা ধরুন আপনি আগের জবের কথা আমি বাদ দিলাম, আপনি নতুন করে একটি কোর্স, আপনি যে কোনো একটা সেক্টরে আপনি ইন্টারেস্ট ফিল করলেন, সেই রিলেটেড একটি কোর্স করলেন, পরবর্তীতে সেই কোর্সের উপর বেস করে আপনি এখানে জব খুঁজে পাবেন। এখানে আরেকটা যে গাইডলাইন সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আপনাদের দেশেই আপনি চিন্তা করুন, প্রথম চাকরিটি পেতে তো সবার একটা বেগ পেতে হয়, সব জায়গাতেই চায় অভিজ্ঞতা, প্রিভিয়াস অভিজ্ঞতা চায়। তো আপনি দেখবেন কিছু কিছু ব্যক্তি তার মধ্যেই প্রায়োরিটি পায়, বা তাদের আপনিও ফ্রেশ, তারাও ফ্রেশ, কিন্তু এখানে প্রায়োরিটি পায় কারা? যাদের আদার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। দেখবেন যে অনেকে হয়তো ভলান্টারি কাজ করেছে, অনেকে দেখবেন যে হয়তো বা ইন্টার্নশিপ করার কারণে বা ভলান্টারি কাজ করার কারণে তারা এখানে এক্সট্রা ফ্যাসিলিটিস পায়। কানাডাতেও ঠিকই এরকম। এখানে আপনি ভিজিটর হিসেবে আসুন বা যে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসুন, যে কোনোভাবে আসুন না কেন, আপনার ভাই এই মার্কেটে পরিচিত হওয়া দরকার। তো আপনি কি করবেন? আপনি ফ্রি কাজ করুন কিছুদিন। ফ্রি কাজ করার জন্যে অনেক অ্যাসোসিয়েশন রয়েছে, সেগুলোতে যোগদান করুন, এই ফ্রি কাজে নিজেকে অ্যাডজাস্ট করে নিন। দেখুন আপনার নেটওয়ার্কিংটা কীভাবে স্ট্রংলি তৈরি হয়। আপনি দেখবেন যে সেখানের বড় বড় যারা বস আছে তারা আপনাকে পরবর্তীতে তাদের নেটওয়ার্ক থেকে আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। তো এই হলো একটা বিষয় যে আপনি এই বিষয়গুলোই মূলত এখানে তুলে ধরা আছে স্লাইডে। অনেকগুলো বিষয় এখানে আছে, আমি পড়ছি না, যারা আরও বেশি আগ্রহী তারা একটু পড়ে নেবেন কষ্ট করে। তো মোট কথা হলো যে আপনি আপনার রেজুমিটাকে স্ট্রং করতে পারেন এই ধরনের বিষয়গুলো। 6 নম্বর হচ্ছে এখানে ফাইন্ড এ মেন্টর। আপনি যে ট্রেডে রয়েছেন এই ট্রেডের সাথে সংশ্লিষ্ট আপনার দেশ থেকে এই কানাডাতে এসেছে এই ধরনের যারা বিগ এক্সপার্ট, তাদের মধ্যে কাউকে সিলেক্ট করুন মেন্টর হিসেবে। প্রয়োজনে তাকে পেমেন্ট করুন, ফ্রি সার্ভিস নেওয়ার দরকার নাই, তার কনসালটেন্সির জন্য দরকার হলে তাকে পেমেন্ট করুন, করে তাদের কাছ থেকে গাইডলাইন নিন। এই পেমেন্টটা আপনার এটা খরচ না, এটা একটা ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টগুলো আপনার আবার ফিরে আসবে প্রফিট সহ, যদি প্রপারলি আপনি সেই সাজেশনগুলোকে কাজে লাগাতে পারেন। আমার পক্ষ থেকে আমি সর্বশেষ একটি সাজেশন আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আপনি যে দেশে আছেন সে দেশে অবস্থান করে ইংলিশ বা ইংরেজিতে প্র্যাকটিস করার চেষ্টা তো সবাই করতেছেন, বিশেষ করে আইএলটিএসের প্রস্তুতি আপনারা নিচ্ছেন। এই আইএলটিএস কোর্স যদি কেউ করেন তো ভালো। একটা কথা মনে রাখবেন, এখানে আপনার আইএলটিএস পরীক্ষা দিয়ে আসেন, মিনিমাম আইএলটিএস যদি 5 থাকে তাহলে এই বিষয়টা আপনাদের জন্য হেল্প হবে। পাশাপাশি আমি একটা এক্সট্রা কোর্স আপনাদের করতে বলবো, আগেও আমি বলেছি, সেটা হলো আপনি একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কোর্স করুন 3 মাসের জন্যে।
এখন বলতে পারেন ভাই ইংলিশই পারি না, আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করার কথা বলতেছেন। আপনি ইংলিশও যদি না পারেন, ফ্রেঞ্চও না পারেন, তাহলে আপনি কানাডাতে আসার চেষ্টা না করাটাই ভালো। এখানে এসে আপনি যদি বোবার মতো চলতে ফিরতে হয় তাহলে একটা অস্বস্তির মধ্যে থাকবেন। আর যদি আপনি ন্যূনতম আইএলটিএসে 5 পাওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আমি বলবো আপনার আইএলটিএসের যে 5 আছে এর সাথে সাথে আপনি এইটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কোর্স করুন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ABCD শিখুন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ফোকাসিংগুলো পুরো কানাডা জুড়ে ব্যাপক এখানে ভ্যালু পাচ্ছে। বিশেষ করে কানাডাতে ফ্রেঞ্চ বেস যে প্রভিন্স, কুইবেক প্রভিন্সে তো সব কিছু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেই চলে। কিন্তু কানাডার কুইবেক প্রভিন্সের বাইরে অন্যান্য এলাকাতেও এখন ফ্রেঞ্চের এগুলোকে ব্যাপকভাবে এখানে এটিকে গুরুত্ব দেওয়া হয়। উদাহরণ হিসেবে আমি যদি বলি, আপনার দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটি? আপনার দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে ইংরেজি, হতে পারে ইংলিশ, হতে পারে হয়তোবা আপনি যদি বাংলাদেশ থেকে শুনে থাকেন, আপনার দেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা, এই ব্যাপারে তো সন্দেহ নেই। তাহলে সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটি? আপনি বলবেন ইংলিশ। আচ্ছা, এবার আমি প্রশ্ন করি আপনাদের, কানাডাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি? কানাডাতে কুইবেক প্রভিন্সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ। কানাডার কুইবেক ছাড়া অন্য সকল প্রভিন্সের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। কানাডাতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটি? কানাডার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। সুতরাং আপনি কানাডার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটি যদি ভালো করে, একদম খুব ভালো না পারলেও ABCDগুলো যদি ভালো করে শেখেন, সেটি আপনার রিজুমিতে যদি অ্যাড করেন, এমপ্লয়াররা আপনার সিভিটাকে আলাদাভাবে ট্রেস করবে। তারা দেখবে যে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেও এক্সপার্টাইজ আপনার রয়েছে। এটি আপনাকে আপনার জন্য এই সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দেবে। আপনি অনেক বেশি টাকা খরচ করতে হবে তা না। আইএলটিএস কোর্সে যেরকম খরচ হয়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সেও এরকম খরচ হবে। 3 মাস 2 মাসের কোর্স করুন। এই কোর্স করে সেটি আপনার রেজুমিতে উল্লেখ করুন। দেখবেন যে আপনার এই রেজুমিটি ভ্যালু পাবে এবং আপনাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মৌলিক বিষয়গুলো আপনি ইউটিউবেও শিখতে পারেন। এখানে অনেক ধরনের কোর্স রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, এগুলো আপনি শিখতে পারেন। তো আজকের আলোচনাতে অনেকগুলো বিষয় এখানে কথা বললাম। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। তো আমাদের সাথে দীর্ঘ সময় ধরে যারা ছিলেন, ধৈর্য ধরে, সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্যে। সবার সুন্দর জীবন কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।